আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, আপনারা অনেকে হয়তো জেনে গেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিডিআর হত্যাকাণ্ডের যে তদন্ত এটি নতুন করে করার জন্য একটি কমিশন গঠন করে দিয়েছিলেন ফজলুর রহমান কমিশন। মেজর জেনারেল ফজলুর রহমান সাহেবের নেতৃত্বে গত কয়েক মাস ধরে বিডিআর হত্যাকাণ্ড বা পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যে ধোঁয়াশা ছিল, মানুষের মধ্যে যে ক্ষোভ ছিল, মানুষের মধ্যে যে এক্সপেকটেশন ছিল, যে সন্দেহ ছিল, অবিশ্বাস ছিল, এগুলোকে প্রশমিত করার জন্য একটি তদন্ত করার যে চেষ্টা যেটা ফজলুর রহমান সাহেব করেছেন এবং সেই তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে যেভাবে দাখিল করা হয়েছে এবং সেই তদন্তের মধ্যে যে সকল পয়েন্ট এসেছে যা কিনা আগেই স্মরণ করা হয়েছিল, ধারণ করা হয়েছিল বা অনুমান করা হয়েছিল, সেগুলো এখানে একেবারে সিলচাপ্পু মেরে প্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছে। এবং সেখানে স্পষ্টতই এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড বা হত্যাকাণ্ডের অ্যালাইড এলিমেন্ট, ইংরেজিতে কথাগুলো বলতে হচ্ছে, অ্যালাইড এলিমেন্টের আসলে ওভাবে বাংলায় বললে গুরুত্ব বোঝায় না। অ্যালাইড এলিমেন্ট, মাস্টার মাইন্ড, অ্যালাইড ফোর্স অথবা ক্লোজ অ্যাসোসিয়েট, যে নামেই ডাকেন না কেন, সেখানে জনাব সোহেল তাজকে মেনশন করা হয়েছে। সোহেল তাজকে আমাদের মুক্তিযুদ্ধের, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধকালীন সময়ে যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন প্রবাসী সরকারের, এবং বাংলাদেশের সমগ্র রাজনীতির ইতিহাসে যে কয়জন বরেণ্য এবং সম্মানিত ব্যক্তি আছেন তাদের মধ্যে মরহুম তাজউদ্দিন সাহেব প্রধানতম, এবং সেই তাজউদ্দিন সাহেবের সন্তান হলেন জনাব সোহেল তাজ। সোহেল তাজ আমেরিকাতে লেখাপড়া করেছেন, তারপর একাধিকবার সংসদ সদস্য হয়েছেন আওয়ামী লীগ জামানাতে, আর সর্বশেষ যখন বিডিআর মিউটিনি হলো সেই সময়টিতে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি বলে থাকেন যে এই বিডিআর মিউটিনিটি যখন হলো তখন তিনি দেশের বাইরে ছিলেন। কিন্তু আওয়ামী লীগ বিরোধী যারা শক্তি তারা সবাই প্রথম দিন থেকে বলার চেষ্টা করছেন, না ঠিক বলার চেষ্টা না, সরাসরি বলছেন যে সোহেল তাজ এই ঘটনার সঙ্গে জড়িত। যেভাবে তাপসের নাম আসছে, ব্যারিস্টার তাপসের নাম আসছে, যেভাবে জাহাঙ্গীর কবির নানকের নাম আসছে, মির্জা আজম সাহেবের নাম আসছে, একইভাবে জনাব সোহেল তাজ পরিপূর্ণভাবে তার দায় দায়িত্ব এড়াতে তো পারেনই না, তিনি এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত, তিনি জানতেন, এরকম একটি ঘটনা ঘটানোর জন্য তিনি কাজ করেছেন, তার বিচার হওয়া উচিত। আওয়ামী লীগের যারা বিরুদ্ধ লোকজন তারা সবাই কথাগুলো বলার চেষ্টা করেছেন এবং এটাকে ডিফেন্ড করার জন্য বা এটাকে এড়ানোর জন্য সেই সোহেল তাজ এ যাবৎকালে করেননি এমন কোনো কর্ম নেই। তিনি আওয়ামী লীগ ছেড়েছেন, তিনি মন্ত্রিত্ব ছেড়েছেন, এমপিগিরি ছেড়েছেন, আর গত 14 মাস ধরে শেখ হাসিনাকে তিনি যেভাবে ছোট করেছেন, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের জামাতের যারা লোকজন রয়েছে, বিএনপি যারা লোকজন রয়েছে, এভাবে আসলে শেখ হাসিনাকে কেউ ছোট করেনি। এমনকি ওই যে আমার ফাঁসি চাই, একজন রেন্টু, কি রেন্টু যেন রয়েছে, তাকে দিয়ে একটা বই লেখানো হয়েছিল বা তিনি নিজে লিখেছিলেন আমার ফাঁসি চাই। তো সেই রেন্টুও মূলত সোহেল তাজের মতো এতটা নির্মম এবং নিষ্ঠুর ভাষায় শেখ হাসিনাকে সমালোচনা করেনি। তো এই বিষয়গুলো নিয়ে তিনি এবং তার পরিবারের যারা লোকজন রয়েছেন, বিশেষ করে তার একজন বোন তাকে খুব সাহায্য করেছেন। তিনি মুজিব কাকু হিসেবে বিখ্যাত, আমেরিকাতে থাকেন, একটা বইও লিখেছেন, নেতা থেকে পিতা। তো সেই তারা দুজনে মিলে প্রাণান্ত চেষ্টা করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করার জন্য, এবং তারা যে বিষয়গুলো বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা তাদের সঙ্গে সুষ্ঠু আচরণ করেননি, সঠিক আচরণ করেননি, এবং শেখ হাসিনা এবং তার পরিবার, সেই পরিবার অ্যাবসলিউটলি করাপ্টেড পরিবার। তারা শহীদ বা প্রয়াত বা মরহুম তাজউদ্দিন সাহেবের যে প্রাপ্য সম্মান এটা দেয়নি, বরং এই পরিবারটিকে তারা, অর্থাৎ শেখ পরিবার, অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। যদি সোহেল তাজকে বা সোহেল তাজের বোনকে মনোনয়ন না দেওয়া হয় তাহলে তাদের আর সম্মান থাকে না। সম্মান রক্ষা করার জন্য এই কাজ করেছে, কিন্তু তারা এই কাজের আড়ালে মূলত এই তাজউদ্দিন পরিবারকে সম্মানের পরিবর্তে অসম্মান করেছে। দ্বিতীয়ত, মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দিন পরিবার যে ভূমিকা ছিল, পরবর্তীতে 75-এর পরবর্তীতে জোহরে তাজউদ্দিন না হলে আওয়ামী লীগ রিভাইভ করতো না, সার্ভাইভ করতো না। আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা এটা কায়মনো বাক্যে সে স্বীকার করে। তো এটা নিয়ে সোহেল তাজের গর্ব আছে, কিন্তু তার ধারণা যে তার মায়ের যে সম্মানটা প্রাপ্য ছিল এটাও শেখ হাসিনা দেয়নি। তো এনিওয়ে, তিনি এই কথাগুলো বলছিলেন, তার সমালোচক যারা আছেন তারা সবাই বলার চেষ্টা করছেন যে মূলত তিনি বিডিআর মিউটিনিতে তার যে সম্পৃক্ততা রয়েছে এই দায় এড়ানোর জন্য তিনি ওভার অ্যাক্টিং করছেন, তিনি ভয় পাচ্ছেন, বারবার ওভার অ্যাক্টিং করছেন। আমিও একাধিকবার সেই ইন্ডিকেট করে বলার চেষ্টা করেছি। জনাব সোহেল তাজের সঙ্গে যেহেতু আমি একসঙ্গে একই পার্লামেন্টে ছিলাম ওইরকম, তো সেই খাতে একটা সামাজিক দায়বদ্ধতা থেকে হলেও আমি
তিনি পার্সোনালি ডিসকমফোর্ট ফিল করেন বা গিলটি ফিল করেন এরকম কোনো কথাবার্তা বলিনি। আমি প্রাণান্ত চেষ্টা করেছি সবসময় তার সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রেখে কথা বলার জন্য বা কখনো কখনো তাকে প্রমোট করার জন্য। তো তিনি যে কাজই করে থাকেন, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন একাধিকবার, তিনি কিছু মুভমেন্ট করার চেষ্টা করেছেন, আওয়ামী লীগের বাইরে গিয়ে অনেক কিছু করার চেষ্টা করেছেন, কিন্তু শেষ রক্ষা তার তো হলো না। এই যে ফজলুর রহমান কমিশন, সেই ফজলুর রহমান কমিশনে তাকে যেভাবে জড়ানো হয়েছে, তাতে মানুষের যে তার সম্পর্কে ধারণা ছিল বা সন্দেহ ছিল, সেই সন্দেহটা এখন রীতিমতো একটা ডকুমেন্টারি এভিডেন্স হিসেবে এখানে প্রমাণিত হলো। এই কমিশনে একটা বিষয় এসেছে, সেটা হলো যে তিনি এই অনেকগুলো পোশাক তৈরি করার জন্য মিডিয়ার কর্তৃপক্ষের নিকট থেকে যে কাপড় নিয়েছিলেন, মানে কাপড়টা নেওয়া হয়েছিল যে তিনি বিডিআর পোশাক পরে সেই অনুষ্ঠানে উপস্থিত হবেন এই কথা বলে, এরকম একটা রিপোর্ট নাকি এসেছে, আমি একজন সামরিক কর্মকর্তার ভিডিও থেকে জানলাম। তো সেখানে একটি সিঙ্গেল, অর্থাৎ সোহেল তাজের জন্য যদি একটা সিঙ্গেল পোশাকের জন্য যদি কাপড় নেওয়া হয়, সেটা হয়তো দেখা গেল যে হয়তো 10 গজ বা 5 গজ ইটস ওকে, কিন্তু যে পরিমাণ কাপড় নেওয়া হয়েছে তাতে করে 300 বা 400 মানে ড্রেস তৈরি করা যায়। সবাই ধারণা করছেন যে এই বিডিআর ড্রেস ওই কাপড় দিয়ে তৈরি করে ঘটনার দিন তাদেরকে বিডিআর সাজিয়ে অস্ত্র হাতে সেই পিলখানাতে পাঠানো হয়েছিল। এটা একেবারে নতুন একটা অভিনব একটা জিনিস, যেটা অকল্পনীয় একটা বিষয়। মানে সবচেয়ে যে বড় হেটার রয়েছে, সমালোচক রয়েছে, সোহেল তাজের যে সকল হেটার রয়েছে, তারাও এই ধরনের কথা কখনো কল্পনাও করতে পারেনি তার বিরুদ্ধে বলার জন্য, কিন্তু সেই জিনিসটি এখন এই তদন্ত রিপোর্টে চলে এসছে। এখন এটা তিনি কিভাবে সামাল দেবেন, এটা তার বিষয়। তাকে বিদেশে যেতে বাধা দেওয়া হয়েছিল কয়েকদিন আগে, তিনি হাইকোর্টে রিট করে তারপরে বিদেশে যাওয়ার অনুমতি নিয়েছিলেন। তখনই আমার মনে হয়েছিল যে ডাল মেকুস কালা হয়। কিন্তু আমি একটা ব্যাপারে মানে এখানে আমার দুর্বলতা, সেটা হলো আমি মনে করেছিলাম যে এই তদন্ত রিপোর্টটি আর আলোর মুখ দেখবে না, আর ফজলুর রহমান সাহেব যে কমিশন করা হয়েছে তাকে প্রধান করে এই কমিশন সম্ভবত কাজ করতে পারছে না। এর কারণ হলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বেশ কিছুদিন আগে এই কমিশনকে উদ্দেশ্য করে একটি সতর্কবাণী দিয়েছিলেন। তো তিনি বলেছিলেন যে আপনারা এটি ঘাটাঘাটি করবেন না, নো ডট নো সেমিকোলন ইত্যাদি কথাবার্তা বলেছিলেন, খুব ভাইরাল হয়েছিল তখন সেই কথা নিয়ে। তো মনে হয়েছিল যে সেনাপ্রধান যেভাবে কথাবার্তা বলেছেন, তিনি হয়তো এটা চাচ্ছেন না, আর তাকে অ্যাভয়েড করে চ্যালেঞ্জে জানিয়ে ফজলুর রহমান সাহেব হয়তো কাজ করতে পারবেন না। আর গত কয়েক মাস যাবৎ ফজলুর রহমান সাহেবের কোনো বক্তব্য আমি শুনতে পাচ্ছিলাম না। তো সেক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে কিউরিওসিটি হয়েছিল যে আমি হয়তো একদিন ফজলুর রহমান সাহেবকে ফোন করবো বা কথা বলবো,